স্বাগত টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ৭১-এর বিশেষ আয়োজন ক্রিকেট কার্নিভালে আপনাদের সাথে আছি খালিদ জামিল। একটু একটু করে সুপার 8-এর পথে হাঁটছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক এক করে নিশ্চিত হয়ে যাচ্ছে কারা খেলবে সেই সেরা ৮-এর লড়াইয়ে। স্পষ্ট হচ্ছে কেমন হতে চলেছে আসরের বাকি অংশটা। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা চলছে জায়ান্টদের মধ্যে কারা আসলে এই মুহূর্তে বাদ পড়তে চলেছে। ইংল্যান্ড কি শেষ পর্যন্ত সুযোগ করে নিতে পারবে সুপার 8-এ খেলার? তার চেয়ে বড় প্রশ্ন, সেই জায়গায় আসলে কিভাবে তারা সেই বিষয়টি নিশ্চিত করছে সেই প্রসঙ্গ। এই সব কিছু নিয়ে আগের খেলার থাকছে অ্যানালাইসিস এবং পরবর্তী খেলার বিশ্লেষণ নিয়েই আমাদের এই বিশেষ আয়োজন। সব সংখ্যা উড়িয়ে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8 প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। এবারে লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা ৮-এর সেরা পারফরমেন্স দেয়া। সুপার 8-এ টাইগারদের মুখোমুখি হবে ভারত, অস্ট্রেলিয়া আর আফগানিস্তানের বিপক্ষে। কোহিনুর কণার রিপোর্ট। ৪ রানে ম্যাচ হার, বিতর্কিত আম্পায়ারিং এর শিকার, রিয়াদের শটটা ছক্কা না হয়ে মার্ক রামের হাতে পড়ল ধরা। দুঃস্বপ্ন ছাড়া আর কি বা হতে পারে? তবে সবকিছু ভুলে গিয়ে ঘুরে দাঁড়িয়ে সুপার 8 ট্রেনের যাত্রী এখন টিম টাইগার্স। বাংলাদেশ থেকে সেন্ট ভিনসেন্ট, সবখানে সেই উচ্ছ্বাস। এই আনন্দ ছুঁয়ে গেছে মাশরাফি বিন মুর্তজাকেও। আনুষ্ঠানিক ঘোষণা তর সইছে না একদম। নিজের ফেসবুকে জানিয়েছেন অভিনন্দন। সেরা ৮-এ স্বাগতম। এবার শুরু হবে আমাদের আসল বিশ্বকাপ। এই উইকেটে কেউ সেরা দল নয়। আমরা বিশ্বাস রাখতে পারলে দারুণ কিছু করা সম্ভব। সাকিবকে টুপি খোলা সালাম, সেই সাথে পুরো দলকে অভিনন্দন। বিগ রিলিফ। অভিনন্দন বাংলাদেশ। কোনো অঘটন না ঘটলে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের মতোই এখন সবার একটাই কথা, সুপার 8 তো হচ্ছে, এবারে শুরু আসল পরীক্ষা। আর সেই পরীক্ষায় টাইগাররা করবে কাদের মোকাবেলা? আগের ঘোষণা অনুযায়ী এবারে থাকছে না কোনো কোয়ার্টার ফাইনাল। সুপার 8-এর সিডিং পদ্ধতিতে আইসিসি আগে থেকে ঠিক করে রেখেছে ২ গ্রুপ, যেখানে ভারত A1, পাকিস্তান A2, ইংল্যান্ড B1, অস্ট্রেলিয়া B2, নিউজিল্যান্ড C1, ওয়েস্ট ইন্ডিজ C2 আর দক্ষিণ আফ্রিকা D1, শ্রীলঙ্কাকে রাখা হয়েছিল D2 হিসেবে। তবে শর্ত ছিল, যদি এনলিস্টেড কোনো দল সুপার 8-এ উঠতে ব্যর্থ হয়, যে দল উঠবে তারাই জায়গা করে নেবে। সেই হিসেবে শ্রীলঙ্কা বাদ পড়ায় সুপার 8-এ গ্রুপ 1-এ বাংলাদেশ খেলবে D2 হয়ে। ১৯ জুন শুরু হবে সুপার 8-এর মহারণ। দুদিন বাদে মাঠে নামবে টিম টাইগার্স। অ্যান্টিগাতে নিজেদের প্রথম ম্যাচে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেস অফে বাংলাদেশ। একদিন বাদে ২২ জুন অ্যান্টিগাতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ টাইগারদের। আর সবশেষ ২৫ জুন সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে সুপার 8-এ তৃতীয় ম্যাচ খেলবে শান্ত বাহিনী। এই ৩ ম্যাচের অন্তত ২ ম্যাচ জিততে পারলেও জ্বলে উঠবে টাইগারদের সেরা ৪-এ যাওয়ার সম্ভাবনা। দলগুলো বড়, মিশনটা একটু কঠিন, তবে নয় ইম্পসিবল। বিশ্বাসের ম্যাজিকে সবই তো সম্ভব। আর এই বাংলাদেশ হারের আগে হারে না। ওই যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। কোহিনুর কণা, ৭১। যেমনটা বলছিলাম, টি-টোয়েন্টি বিশ্বকাপে চলছে সুপার 8-এর শেষ বেলার সমীকরণ। ভারত নামছে কানাডার বিপক্ষে খেলতে। তারা নির্ভার, কারণ পরের পর্বে আগেই নিশ্চিত করে ফেলেছে তারা। তবে নিশ্চিতভাবেই এর ওপরে তাদের উপরে চাপ কমেনি। কাদের উপরে চাপ কমেনি? ইংল্যান্ডের উপরে, কারণ তারা বেশ ভালো একটা পজিশনের জন্য চেষ্টা করছে। বড় রান টার্গেট তাদের করতে হচ্ছে না, কিন্তু কম সময়ে তারা নিজেদেরকে মানিয়ে নিতে চাচ্ছে। নামিবিয়ার বিপক্ষে তাদের যে ম্যাচটা রয়েছে সেখানেও তাদেরকে একটু ভালো নেট রান রেট নিশ্চিত করতে হবে, শুধুমাত্র জয়ই না। সেই বিষয়গুলো নিয়েই আসলে আলোচনা করতে চাই। শনিবারের ম্যাচ রয়েছে দুটো, ইংল্যান্ডের এবং ভারতের একই দিনে দুটো দল নামছে বাংলাদেশ সময়। সেই বিষয়গুলো নিয়ে একটু পরিসংখ্যানের আলোকে আলোচনা করে নিতে চাই। দর্শক, পরিসংখ্যান সংক্রান্ত আলোচনার আগে সবার আগে যে বিষয়টা সামনে আসবে সেটা হচ্ছে পয়েন্ট টেবিল। গ্রুপ বিতে আসলে কোন পজিশনে রয়েছে ইংল্যান্ড, সেই বিষয়টা যদি আমরা দেখতে চাই, ইংল্যান্ডকে আমরা এই মুহূর্তে ৩ নম্বরে দেখছি। আমরা গতকালকেও যখন কথা বলছিলাম তারা ছিল ৪ নম্বরে, অর্থাৎ তাদের হাতে দুটো ম্যাচ ছিল এবং সেখান থেকে তারা টপ 2 নিশ্চিত করে সুপার 8-এ যেতে পারবে কিনা সেটা নিয়ে আলোচনা চলছিল। কিন্তু ওমানের বিপক্ষে তারা যেটা করলো, ওমানের বিপক্ষে তারা 3.1 ওভার, 3 ওভার 1 বলে ম্যাচটা জিতে নিয়ে তারপরে একটু ভালো নেট রান রেট নিশ্চিত করে রেখেছে, যে কারণে অস্ট্রেলিয়া স্কটল্যান্ডের ভেতরে যে ম্যাচটা হবে সেখানে কিন্তু
নিঃসন্দেহে স্কটল্যান্ড রয়েছে ব্যাকফুটে, সেই জায়গায় স্কটল্যান্ডকে পেছনে ফেলার ক্ষেত্রে কিন্তু তারা তাদের এই অবস্থানে অর্থাৎ নেট রান রেটটা আমরা দেখতে পাচ্ছি, তাদের এই মুহূর্তে নেট রান রেট 3.081, সেই নেট রান রেট অনুযায়ী আসলে তারা বেশ ফ্রন্ট ফুটে চলে এসেছে ইংল্যান্ড, এবং যে কারণে অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডে যদি অস্ট্রেলিয়া কোনো কারণে হেরে না যায় তাহলে কিন্তু ইংল্যান্ডকে আমরা ধরে নিতে পারি যে তারা সুপার 8-এর পথে অনেকটা এগিয়ে গিয়েছে, যদিও তাদের অবস্থানটা ভালো নেই। এখন এই জায়গায় আরেকটা বিষয় রয়েছে, ভারত আসলে কি করতে চায়। ভারত যদি তাদের শেষ ম্যাচটা জিততে চায়, যদিও খুব বেশি যে দরকার সেটা কিন্তু নয়, কিন্তু সেক্ষেত্রে তাদের পরবর্তী ম্যাচগুলোর জন্য প্রস্তুতিটা তো নিতে হবে। সুপার 8-এর লড়াইটা তো সহজ হচ্ছে না। সেই জায়গায় আমরা যদি এক্স ফ্যাক্টর বা আমরা যদি বলি কি রোল কারা প্লে করতে পারেন, সেখানে কিন্তু সূর্যকুমার যাদবের নামটা প্রথমে আসবে। সূর্যকুমার যাদব যে কাজটা করেন, তিনি হচ্ছে খুব দারুণ ব্যাটিং করেন এবং সেটা বেশ ভালো স্ট্রাইক রেটে, কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপে তার কাছ থেকে আমরা সেরকম স্ট্রাইক রেট পাইনি। আমরা দেখতে পাচ্ছি যে 96 পয়েন্ট সামথিং তার স্ট্রাইক রেট, এবং এই স্ট্রাইক রেট আসলে টি-20-র সঙ্গে যায় না। সেটার কারণটা হিসেবে নাসাউ কাউন্টির ওই উইকেটটাকেও বিবেচনায় নিতে হবে। সেখানে আসলে কোনো ব্যাটসম্যানই খুব দ্রুত রান করতে পেরেছেন, বিষয়টা এমন নয়। তার গড় রানটা 30 পয়েন্ট সামথিং, যে কারণে আসলে বলা যাচ্ছে যে খুব খারাপ ব্যাটিংটাও তিনি করেননি। অর্থাৎ সূর্যকুমার যাদব কিন্তু এই জায়গায় একটা ভালো রোল প্লে করতে পারেন ভারতের বিপক্ষে। এরপরে যে নামটা বলতে যাই সে হচ্ছে বিরাট কোহলি। তাকে নিয়ে অনেক আলোচনা রয়েছে, দুর্দান্ত পারফর্ম করেছেন আইপিএলে, কিন্তু আইপিএলের পারফর্মাররা বিশ্বকাপে এসে খেই হারাচ্ছেন সেটা তো জানা কথাই। আমরা বিরাট কোহলিকে দেখছি 3 ম্যাচে তিনি মাত্র রান করেছেন 5, এবং আর কোনো পরিসংখ্যান তো দেখার প্রয়োজন নেই, কারণ 3 ম্যাচে যিনি 5 রান করেছেন তার কাছ থেকে নতুন করে কোনো কিছু আসলে বোঝার সুযোগ নেই। কিন্তু এই বিরাট কোহলিতে কামব্যাক করতে জানেন, এবং এরকম বড় আসরে তিনি যে একজন পারফর্মার সেটা তো প্রমাণিত, নতুন করে তাকে আর প্রমাণ করতে হবে না। বিরাট কোহলি সেই কাজটা কখন করতে পারবেন বা তার সেই পারফরমেন্সের ধারটা তিনি সুপার 8-এর জন্য জমিয়ে রেখেছেন কিনা সেটাও কিন্তু ভাবার বিষয়। সেই জায়গায় যদি তিনি ফর্মে ফেরেন, ভারতের জন্য একটা বড় কি প্লেয়ার হয়ে উঠতে পারবেন তিনি। আমরা ইংল্যান্ডের কথা বলছিলাম, ইংল্যান্ডের যে জায়গাটা আমরা এই মুহূর্তে রয়েছে বলছিলাম, তারা কিন্তু তাদের যে পরের ম্যাচটা রয়েছে একটা বড় স্ট্রং পজিশন হোল্ড করতে হবে তাদেরকে, শুধুমাত্র জিতলেই হবে না। সেই জায়গায় মার্কুট কিন্তু একজন ভালো রোল প্লে করতে পারেন। 3 ম্যাচ থেকে তিনি উইকেট নিয়েছেন 3টি, খুব বেশি উইকেট নেননি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে 6 পয়েন্ট সামথিং তার ইকোনমি, এই বিষয়টা কিন্তু একটু বড় রোল প্লে করতে পারে, এবং সেটা তিনি যদি উইকেটের সংখ্যা আর একটু বাড়াতে পারেন তাহলে কিন্তু ইংল্যান্ডের যে লক্ষ্য অর্থাৎ ব্যবধানটা বড় করা, দ্রুত জয় তুলে নেওয়া, সেই বিষয়টা ইংল্যান্ডের প্রয়োজন। সেখানে মার্কুট একটা ভালো রোল প্লে করতে পারেন। এরপরে আমরা দেখতে চাই ইংল্যান্ডের আসলে এই মুহূর্তে কারা মূল পজিশনে রয়েছেন। ইংল্যান্ডের এই মুহূর্তে কোন পজিশনে আসলে কাদের উপরে, কোন ব্যাটারের ওপরে আসলে ভরসাটা বেশি করতে হবে, সেই বিষয়টা যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে জস বাটলার সবচেয়ে বেশি রান করেছেন ইংল্যান্ডের, এবং সেখানে মাত্র 42 তার সর্বোচ্চ রান, এবং সেই সর্বোচ্চ রানটা আসলে খুব যে বেশি ভালো নয় সেটা আমরা বুঝতে পারছি, এবং তার গড় আমরা দেখতে পাচ্ছি 66 পয়েন্ট সামথিং, বেশ ভালো গড়। কিন্তু শুধুমাত্র জস বাটলারের ব্যাটিংটা দিয়েই তো আসলে হবে না, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীতে যাদের গড় রান রয়েছে, আমরা ফিল সল্টের কথা বলি 24.50, খুবই নিম্নমানের বলতে হবে যদি জস বাটলার সঙ্গে আমরা তুলনামূলক আলোচনায় যাই। আমরা দেখতে পাচ্ছি যে 25 গড়ে রান তুলেছেন মঈন আলী, তার কাছ থেকে আরেকটু বেশি হয়তোবা আশা করা ছিল, কারণ খুব ভালো যে ইংল্যান্ড ব্যাট হাতে করতে পেরেছে সেই বিষয়টাও নেই। এই যে অবস্থান বর্তমানে ইংল্যান্ডের যে ব্যাটিং অর্ডারে আমরা যে পরিসংখ্যানটা দেখতে পাচ্ছি, সেখান থেকে কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি যে শুধুমাত্র জস বাটলারই মোটামুটি ধারাবাহিকভাবে রান করেছেন। সেই জায়গা থেকে বাকি ব্যাটাররা বের হয়ে আসতে হবে যদি কিনা তারা এই পর্যায় থেকে খুব ভালো পজিশনে অর্থাৎ সুপার 8 নিশ্চিত করতে চায় এবং ব্যবধান বাড়িয়ে জয়টা নিশ্চিত করতে চায় তাদের পরবর্তী গ্রুপ পর্বের ম্যাচে। তো মোটামুটি এই ছিল পরবর্তী যে দুটো ম্যাচ, সেই প্রসঙ্গে পরিসংখ্যানের আলোকে বেশ কিছু সংক্ষিপ্ত আলোচনা। দর্শক, দেখে নিচ্ছিলাম ভারতের অবস্থান কোথায়, তারা আসলে কোন ধরনের পরিকল্পনা করছে, এবং পরবর্তীতে ইংল্যান্ডের কারা কী রোল প্লে করবেন, তারা যে জায়গাটায় আসলে রয়েছেন সেই জায়গায় কারা আসলে সবচাইতে ভালো পজিশনে নিয়ে যেতে পারে ইংল্যান্ডকে, সে বিষয় নিয়ে আমরা দেখে নিচ্ছিলাম। তবে পরিসংখ্যানটা আসলে সব কিছু দেখায় না। এই জায়গায় কিন্তু
এই জায়গাটায় আসলে আমরা এক্স ফ্যাক্টরের আলোচনাটা করে থাকি, অর্থাৎ পরিসংখ্যানের বাইরে গিয়েও কারা আসলে ভালো রোল প্লে করতে পারেন। আমরা প্রথমেই একটু দেখে নিতে চাই, আমাদের সামনে প্রথমে রয়েছে ভারতের স্পেসার আর্শদীপ সিং। আর্শদীপ সিংকে নিয়ে যখন আলোচনা করতে হয় সেখানে আমরা জানতে পারি যে ইন্ডিয়ার যারা সাবেক ক্রিকেটাররা রয়েছেন তারা বলে থাকেন যে বুমরার সঙ্গে তিনি লাল বলেও একজন ইফেক্টিভ বোলার হতে পারেন, অর্থাৎ তার উপরে কিন্তু অনেক বেশি ভরসা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের এই মুহূর্তে রয়েছে এবং এবারের বিশ্বকাপেও তিনি কিন্তু ভালো বল করছেন। পেসারদের উপরে বাড়তি ভরসা রয়েছে সেটা ঠিক, বুমরার সঙ্গে কিন্তু ভালো সাপোর্টটা আর্শদীপ সিং দিয়েছেন এবং যে কারণে পরবর্তী ম্যাচগুলোতে কিন্তু আর্শদীপ সিং একজন কি ফ্যাক্টর হয়ে উঠতে পারেন এবং ম্যাচ উইনিং পারফর্ম করতে পারেন বল হাতে, সেই বিষয়টা রয়েছে। কিন্তু ইংল্যান্ডের এক্স ফ্যাক্টর আসলে কে? উইল জ্যাক্সের কথা যদি বলি, উইল জ্যাক্স আমরা জানি যে টি-20 ক্রিকেটে একটা বেশ বড় নাম, কিন্তু আমরা এই ব্যাটারের টি-20 পরিসংখ্যান যদি দেখি সেখানে খুব একটা হেলদি মনে হবে না এবং এবারের বিশ্বকাপেও কিন্তু তিনি খুব একটা যে ভালো করেছেন সেটা বলা যায় না। এবং যেটা বিরাট কোহলির ক্ষেত্রেও বলছিলাম সেটাও বলছি যে কি প্লেয়ার হিসেবে কি ম্যাচে তিনি তার পারফরমেন্সটা জমিয়ে রেখেছেন কিনা, উইল জ্যাক্সও কি প্লেয়ার হিসেবে তার পারফরমেন্সটা একজন এক্স ফ্যাক্টর হিসেবে তিনি জমিয়ে রেখেছেন কিনা সেটা কিন্তু এই মুহূর্তে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তো এই ছিল এক্স ফ্যাক্টরের মোটামুটি আলোচনা। দর্শক, দেখে নিয়েছিলাম এবারের বিশ্বকাপে কোন অবস্থানে আছে জায়ান্টরা এবং কোন পজিশন থেকে আসলে কে কোন রোল প্লে করতে পারে, কারা হয়ে উঠতে পারে এক্স ফ্যাক্টর। কিন্তু বাংলাদেশের এক্স ফ্যাক্টর আসলে কে, সেই প্রসঙ্গও আসবে এবং একই সঙ্গে এই বিষয়গুলো একই সঙ্গে একটু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং বাংলাদেশের আলোচনাটাই আসলে সেটা বোঝার চেষ্টা করব যে বাংলাদেশ ঠিক কোন পজিশনে এই মুহূর্তে রয়েছে, কোন প্লেয়াররা কোন এক্স ফ্যাক্টরগুলো আসলে বাংলাদেশের কে সামনে এগিয়ে নিতে পারে। ডমিঙ্গো ভার্সেস হাথুরু সিংহে মাইন্ড গেমটা জিতে নিলেন লঙ্কান মাস্টার মাইন্ড চন্ডিকা হাথুরু সিংহে। দলের হয়ে সর্বোচ্চ রান করে ম্যাচ সেরা সাকিব দিলেন সব সমালোচনার জবাব। টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এর পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। নেপালের বিপক্ষে জিতে নিজেদের ইতিহাস সেরা সাফল্য গাথা লিখতে যায় টিম টাইগার্স। সেন্ট ভিনসেন্ট থেকে বিস্তারিত জানাচ্ছেন নাহিয়ান বিন জসিম। সেন্ট ভিনসেন্টের আকাশে লাল সবুজ পতাকা উঠছে, পাহাড়, সমুদ্র, বাতাস সবখানেই বাংলাদেশ রক। দারুণ একটা ম্যাচ। এই ম্যাচটা ছিল বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো বনাম বর্তমান কোচ চন্ডিকা হাথুরু সিংহের মধ্যে একটা লড়াই ছিল, মনস্তাত্ত্বিক লড়াই। চন্ডিকা হাথুরু সিংহে কি আসলে রাসেল ডোমিঙ্গোর বিপক্ষে জিততে পারবেন কিনা, রাসেল ডোমিঙ্গো কি আসলে চন্ডিকা হাথুরু সিং এর উপর চড়াও হবেন কিনা, তার প্ল্যানকে নস্যাৎ করে দিয়ে আসলে নেদারল্যান্ডসকে জয় এনে দিবে কিনা, এরকম একটা আলোচনা কিন্তু হচ্ছিল। কিন্তু শেষমেশ বাংলাদেশের বর্তমান কোচ চন্ডিকা হাথুরু সিং এর জয় হয়েছে, বাংলাদেশের জয় হয়েছে, লাল সবুজের পতাকার জয় হয়েছে। আমার পিছনে যে রানওয়েটা দেখতে পাচ্ছেন সেই রানওয়ে ঠিক এখান থেকেই কিন্তু প্লেন একেবারে উপরে উঠে যায়। ঠিক একইভাবে বাংলাদেশও কিন্তু সুপার 8-এর পথে ঠিক এখান থেকে টেক অফ করেছে। আমার পিছনে যে পাহাড় দেখছেন সেই পাহাড়ের উচ্চতাকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশের আত্মবিশ্বাস। বাংলাদেশ এই বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে একেবারেই নড়বড়ে অবস্থায় ছিল, সেই বাংলাদেশই ঘুরে দাঁড়িয়েছে। সেই বাংলাদেশই এখন দুটো ম্যাচে জিতেছে গ্রুপ পর্বে, এখন পর্যন্ত একটা ম্যাচ এখনো বাকি আছে নেপালের বিপক্ষে। সেই ম্যাচটা জিততে পারলেই বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ ইতিহাসের সেরা সাফল্য পেয়ে যাবে। তবে সেখানেই কিন্তু তাদের যাত্রা শেষ হচ্ছে না, তারা পরবর্তী রাউন্ডে অর্থাৎ সুপার 8-এ চলে যাচ্ছে সুপার পারফরমেন্স দেখাতে। বাংলাদেশ দল এর আগে একবারই কিন্তু সুপার 8 নিশ্চিত করেছিল, সেবারও দুটা জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। কিন্তু বাংলাদেশের জন্য এবার সুযোগ, দুইটা জয়ের সঙ্গে আরো একটা জয় নতুন করে নেপালের বিপক্ষে যদি পেয়ে যায়, 3টা জয় নিয়ে সুপার 8-এ যাওয়ার একটা সুযোগ থাকছে। সেখানে শক্তিশালী অপোনেন্ট অস্ট্রেলিয়া, ইন্ডিয়া কিংবা আফগানিস্তান অপেক্ষায় আছে, সেটা পরের কথা। বাংলাদেশ যেভাবে পারফর্ম করেছে, সবচেয়ে বড় কথা হচ্ছে সাকিব আল হাসান রাইট টাইমে রাইট পারফরমেন্স রাইট ফর্মে তিনি ফিরেছেন। এবং সাকিব যে আসলে বিগ ম্যাচের প্লেয়ার, সাকিব যখন আসলে সমালোচনার সম্মুখীন হন তখনই কেন জানি আসলে তিনি নিজেকে মেলে ধরতে পারেন। সাকিব বীরেন্দর সেহওয়াগকে দেখিয়ে দিয়েছেন যে তার কথা বলার কোনো রাইটস আসলে নেই। সাকিবই বীরেন্দর সেহওয়াগ আসলে কখনো সাকিবের মাপের অলরাউন্ডার ছিলেন না। এবং সাকিব আল হাসান আসলে যে সাকিব আল হাসানি, তিনি যে আসলে নিজেকে সময় মতো মেলে ধরতে পারেন সেটা একেবারেই 100% দেখিয়ে দিয়েছেন। সব সমালোচনার জবাব কিন্তু সাকিব আসলে ওই ব্যাটে বলে দিয়ে থাকেন, মুখে খুব একটা বেশি কথা বলতে আমরা দেখি না। আমরাও সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে কথা বলছিলাম, তবে আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল সাকিব আল হাসান ঠিকই সময় মতো ফিরবেন। এই অবস্থায় ঠিক এই জায়গা থেকে বাংলাদেশ দল আসলে যে আত্মবিশ্বাসের যে লেভেলে পৌঁছেছে, তাতে করে
সুপার 8-এ গিয়ে বাংলাদেশ যদি চমক দেখায় তাতে করেও কিন্তু অবাক হবার কিছু থাকবে না। ইউএসএ পর্বে বাংলাদেশ কিন্তু তাদের যে পছন্দের উইকেট ওইরকম উইকেট কিন্তু আসলে পায়নি। নিজেদের সেরা ছন্দ দেখানোর জন্য যেই ধরনের 22 গজ দরকার সেটা কিন্তু পায়নি, কন্ডিশনটা পায়নি। তবে ওয়েস্ট ইন্ডিজে এসে কিন্তু বাংলাদেশ নিজেদের সেরা কন্ডিশন, নিজেদের মতো করে কন্ডিশন কিন্তু পেয়ে গেছে এবং বিশ্বকাপটা কিন্তু এখন অনেকখানি জমে উঠেছে। বাংলাদেশ দল যে আরো ভালো কিছু করতে পারে সেটা কিন্তু তারা দেখিয়ে দিচ্ছে। আজকে কোনো একটা সময় প্রেস বক্সের সিঁড়ি দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম তখন সাউথ আফ্রিকান সাবেক পেসার শন পলকের সঙ্গে দেখা হয়েছিল। মজা করে আমরা বলছিলাম যে তোমাদের অনেক বেশি ভালো লাক আসলে যে তোমরা আমাদের সঙ্গে হেরে যাওনি, অর্থাৎ মাহমুদুল্লাহ সেই ক্যাচটা আসলে ধরে ফেলেছিল এডেন মার্করাম, যার কারণে বাংলাদেশ হেরে গেছে। তবে তিনি জবাবে আমাদেরকে বলেছিলেন যে তোমরা ফুল টস বলটাই ঠিকঠাক মতো খেলতে পারো না, তোমরা কিভাবে আসলে জিতবে। এটা আসলে আমাদের খুব খারাপ লেগেছিল, কিন্তু ফাইনালি বাংলাদেশ দেখিয়ে দিয়েছে বাংলাদেশের ক্যাপাবিলিটি কি। একবার ভাবতে পারেন সেই ছক্কাটা যদি হয়ে যেত, বাংলাদেশ টানা ব্যাক টু ব্যাক কিন্তু আসলে 3টা ম্যাচে জয় পেত এবং নেপালের বিপক্ষে জয় পেলে সুপার গ্রুপ পর্বে কিন্তু টানা 4টা ম্যাচে বাংলাদেশ জিতে যেত এবং সুপার 8-এ বাংলাদেশ কতটা ভালো অবস্থায় থাকতো এই পয়েন্টগুলো নিয়ে একবার ভাবা যায়। তবে বাংলাদেশের হতাশ হবার কিছু নেই, ঠিক এখান থেকেই বাংলাদেশ নতুন করে যাত্রা শুরু করছে। যেটা বলছিলাম, এই রায়নয়ের থেকে যেভাবে আসলে প্লেন টেক অফ করে ঠিক একইভাবে বাংলাদেশ এখান থেকেই বিশ্বকাপের নতুন যাত্রাটা শুরু করেছে। বাংলাদেশ দল এখান থেকেই অনেক দূরে যাবে, বিশ্বকাপ ইতিহাসের নতুন রেকর্ড করবে এবং সুপার 8-এ সুপার পারফরমেন্স দেখাবে, সেই প্রত্যাশাটাই কিন্তু সবাই করছে। নাহিয়ান বিন জাসিম, 71, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সুপার পারফরমেন্স দেখাবে এবং সেখান থেকে ইতিহাস রচনা করবে। আসলেই সেই ইতিহাসটা কত দ্রুত আসবে সেই বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল। দেবব্রত পাল, স্বাগত আপনাকে ক্রিকেট কার্নিভালে। আমরা নাহিয়ান বিন জসিমের প্রতিবেদনটা দেখছিলাম, তিনি বলছিলেন আসলে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। সুপার 8 প্রায় নিশ্চিত হয়ে গেছে। সুপার 8-এ গিয়ে বাংলাদেশের জন্য মূল চ্যালেঞ্জটা কি অপেক্ষা করছে আসলে? ডেফিনেটলি আমরা যদি বাংলাদেশ টিমের বর্তমান অবস্থান দেখি, আমরা কিন্তু আসলে আনন্দে ভেসে যাই, হ্যাঁ খুব বেদনায় কিন্তু অত্যন্ত কাতর হই, কিন্তু বাস্তবতাটা কিন্তু আমাদেরকে উপলব্ধি করতে হবে। আপনি দেখেন যে এইবার যে ওয়ার্ল্ড কাপের যে পিকচার, যে ফরম্যাটটা করা হয়েছে, যে আপনার 8টা টিম সুপার 8-এ যাচ্ছে। আপনি যদি বাংলাদেশের গ্রুপটা দেখেন, যে এর সাথে সবাই আমরা জানি যে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ড, নেপাল। খালেদ, আপনি কি একটু ভাবতে পারেন যে আমি কিন্তু সবসময় প্রত্যয়ী ছিলাম বাংলাদেশ সুপার 8-এ যাবে, বিকজ আমরা যদি শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা একজনকে হারাতে পারি, নেদারল্যান্ড, নেপাল, এটা আমাদের জন্য অত্যন্ত সহজ প্রতিপক্ষ। কঠিন হয়ে গিয়েছে, বিকজ আমরা লাস্ট 6 মান্থ আমরা ভালো টি20 ক্রিকেট খেলছি না, ইউএস এর সঙ্গে সিরিজ হেরেছি। তো সবকিছু মিলেই কিন্তু আমরা একটু ব্যাকফুটে ছিলাম। বাট বিশ্বকাপে আমাদের ছেলেরা সুপার 8-এ যাবে, এই যে টুর্নামেন্টের ফরম্যাট, সেই ফরম্যাট কিন্তু বাংলাদেশকে কিন্তু আমি বলবো যে ফেভারিট হিসেবেই দেখছি। হয়তো আমাদের কিছু ক্রিকেটারদের অফ ফর্ম আমাদেরকে অত্যন্ত দুশ্চিন্তায় ফেলেছে, হ্যাঁ সেই জন্যই কিন্তু আমরা কাজটা করছি। আপনি দেখেন এই বিশ্বকাপটা কিন্তু আমাদের জন্য আরো বেশি আলোকিত হতে পারে, যেটা নাহিয়ান বলেছে। আমরা যদি সাউথ আফ্রিকার ম্যাচটা কিন্তু আমাদের প্রায় 18 ওভার এর মধ্যে আমাদের শেষ করা। নাহিয়ান যেটা বলছিলেন যে সাউথ আফ্রিকার বিপক্ষে আসলে খুবই অল্পের ব্যবধানে, অল্পের জন্য, এবং বলতে গেলে আসলে কপালের দোষেই শেষ পর্যন্ত হারতে হয়েছে বাংলাদেশকে। সেই জায়গায় কিন্তু দেবব্রত পাল আমরা দেখছি যে বড় বড় দলগুলো, ইংল্যান্ডের মতো দল কিংবা আমরা দেখেছি শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের মতো দল, তারা আসলে খুব একটা সুবিধা করতে পারছে না। সেখানে ছোট দলগুলোর বিপক্ষে বাংলাদেশ সুবিধা করতে পারছে এবং সেই চ্যালেঞ্জটা আসলে বাংলাদেশ কিভাবে নিচ্ছে, সামনেও নিতে হবে নিশ্চয়ই। খালেদ, আপনি ওয়ার্ল্ড কাপ, আপনি যখন সুপার 8-এ যাবেন, আপনি সুপার 4-এ যাবেন, আপনাকে তো এই চ্যালেঞ্জগুলো অ্যাডাপ্ট করতে হবে। অ্যাডাপ্ট করেই তো আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনি দেখেন ইউএস এর এগেইনস্টে আমরা যে ম্যাচে খেলছি, হ্যাঁ উইকেট অনেক স্লো ছিল, ব্যাটসম্যানদের জন্য কঠিন ছিল, কিন্তু আপনি দেখবেন আমরা কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু এরকম স্লো উইকেটে অভ্যস্ত না, আমরা কিন্তু এই স্লো উইকেটে অভ্যস্ত। আমি নিউ ইয়র্কে মাঠে বসে খেলা দেখেছি, এখনো আছি। আপনি দেখেন হ্যাঁ পিচটা কিন্তু আমরা মোটামুটি অভ্যস্ত। আপনি দেখেন সাপোর্টার, ওই দিন গ্যালারি ভর্তি কিন্তু আমাদের সাপোর্টার ছিল। আপনি কন্ডিশনের কথা বলবেন, কন্ডিশনে কিন্তু এখানে টেম্পারেচার কিন্তু আপনার অনেক ভালো টেম্পারেচার কিন্তু এখানে। সো সবকিছু মিলেই শুধু বাতাসটা ছাড়া সবকিছু আমার কাছে মনে হয়েছে যে সাউথ আফ্রিকার এগেইনস্টে কিন্তু আমাদের পরিবেশটা কিন্তু অনেক ভালো ছিল সবকিছু মিলে। আপনি দেখেন এই ম্যাচের গুরুত্বটা আমি কেন বলছি বারবার, আমরা যদি সাউথ আফ্রিকার এগেইনস্টে ম্যাচটা জিততে পারতাম, আমরা কিন্তু সুপার 8-এ কিন্তু আমাদের গ্রুপটা অন্যরকম হতো, যেখানে থাকতো ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড কিংবা স্কটল্যান্ড কিংবা ইউএসএ।
জি সেই জায়গা থেকে আসলে বাংলাদেশ দলের আসলে খুব কঠিন গ্রুপেই পড়তে হচ্ছে, কিন্তু যদি বড় কোনো স্বপ্ন দেখতে হয় সেই জায়গা থেকে নিশ্চয়ই কোনো ছোট দলের বিপক্ষে জয় নিয়ে বা সহজ কিছু করে যাওয়ার উপায়টা আসলে নেই। দেবব্রত পাল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সাবেক ক্রিকেটার দেবব্রত পালের সঙ্গে আলোচনা করছিলাম বাংলাদেশ দলের পরবর্তী চ্যালেঞ্জগুলো আসলে কি এবং সেই চ্যালেঞ্জ উতরাতে বাংলাদেশকে কি করতে হবে সেই বিষয়ে এতক্ষণ আলোচনা হচ্ছিল বিস্তারিত। দর্শক, এই ছিল আজকের ক্রিকেট কার্নিভালে। প্রতিদিন রাত 10:30টায় হাজির হয়ে যাব টি-20 বিশ্বকাপের নতুন নতুন সব খবর আর বিশ্লেষণ নিয়ে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।